আচ্ছা, তো যেখানে শেষ করছি সেখান থেকেই শুরু ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায়ে কি ছিল? জাবেদার, আর কি খতিয়ান, সপ্তম আর নবমে রেওয়ামিল, তাই তো? আচ্ছা, শুরু করি। দেখো কি বলছে, একটু বলে নিই আগে থেকে যে জাবেদা থেকে কি টাইপের প্রশ্ন আসে। জাবেদা থেকে আমার জাবেদা নির্ণয় করতে বলে সাধারণ জাবেদা, আমাকে বলে ডেবিট নোট বা ক্রেডিট নোট নির্ণয় করতে, আমাকে বলে ক্রয় জাবেদা নির্ণয় করতে, বিক্রয় জাবেদা নির্ণয় করতে, ক্রয় ফেরত জাবেদা নির্ণয় করতে, বিক্রয় ফেরত জাবেদা নির্ণয় করতে, অ্যান্ড এইগুলা থেকে মোটামুটি বেশি আসে। ঠিক আছে? সো নগদ প্রাপ্তি প্রদান আছে, বাট ওইটা তোমাদের থেকে আসে না। ঠিক আছে? সো দেখি প্রত্যেকটা আবার ওই আগের মতো করে প্রত্যেকটা এন্ট্রিতে যাব, দেখব কি হয় না হয় এবং এটা জাবেদাটা কি হবে আর কি না হবে। ঠিক আছে? সো 22 তারিখ দেখো কি হয়েছে। 22 তারিখের 1 নভেম্বর জনাব ফারহাদ ঢাকার মতিঝিলে 3,50,000 টাকা ঋণ সহ 80,000 টাকার আসবাবপত্র এবং 15,000 টাকার পণ্য, 20,000 টাকার সরঞ্জাম, 25,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। তিনি কিন্তু অনেক কিছু নিয়ে করছে। তিনি টাকা নিচ্ছে কত? নগদ টাকা 3,50,000। নগদ টাকা কত নিয়েছে? 3,50,000। আমার ঋণ সহ, এটা কি ঋণ সহ, অর্থাৎ এখানে ঋণ ইনক্লুডেড, এই যে আলাদা করে যে ঋণ, এটা যোগ করতে হবে না। 80,000 টাকার আসবাব কি নিছে? 80,000 টাকার আসবাব, 15,000 টাকার পণ্য। কত হাজার টাকার পণ্য? 15,000 টাকার পণ্য, 20,000 টাকার সরঞ্জাম। ঠিক আছে? তাহলে জাবেদাটা কি হবে? জাবেদা কি হবে? জাবেদা হবে নগদান হিসাব ডেবিট। আমার নগদ সম্পদ বাড়ছে, আমরা আগে জানছি। কেন? কারণ নগদ হচ্ছে সম্পদ জাতীয় হিসাব, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়, তাই না? এরপরে কি? আমার 80,000 টাকা আসবাব, আসবাবও কি হয়েছে? বাড়ছে। আসবাব কি? আসবাব আমার সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। এরপরে কি? আমার 20,000 টাকা সরঞ্জাম, সরঞ্জাম কি? সম্পদ বাড়লে ডেবিট হয়। তার মানে আমি বুঝতেছি আমার নগদান হিসাব ডেবিট হবে, আমার আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আমার অফিস সরঞ্জাম ডেবিট হবে, আমার ঋণ ক্রেডিট হবে। ঋণ কারণ ক্রেডিট হওয়ার পিছনে কারণ কি? এটা আবার দায়, দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। আর বাকি জায়গায় এই যে ইন টোটাল সম্পদ থেকে আমি ইন টোটাল দায়টা যখন বাদ দিব, তখন যে জিনিসটা বের হবে সেটা কি? আমার মূলধন। মূলধন কি? মূলধন বাড়ছে, মূলধন হিসেবে আনয়ন করা হয়েছে ব্যবসায়। ব্যবসায় যদি মূলধন হিসেবে আনয়ন করা হয় তাহলে কি হয়? মালিকানা বাড়ে। কি বাড়ে? মালিকানা বাড়ে। মালিকানা বাড়লে ক্রেডিট, তাইলে কি হবে? মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে আমি 1 নম্বরে জাবেদা কি পাচ্ছি? নগদান হিসাব ডেবিট 3,50,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 80,000 টাকা, সরঞ্জাম হিসাব ডেবিট 20,000 টাকা, ঋণ হিসাব ক্রেডিট 25,000 টাকা। আর আমার মূলধন কত হবে? মূলধন হবে এই যে 3,50,000 থেকে 25 বাদ দাও, তাহলে কত হয়? 2,25,000। 2,25,000 সাথে 35 যোগ দাও, 2,60,000 টাকা হচ্ছে আমার মূলধন হবে। 2,60,000 টাকা আমার মূলধন হবে ক্রেডিট। ঠিক আছে? গেল নভেম্বরের 2। নভেম্বরের 2। আচ্ছা, একটু বলে নি। এই যে ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা বা ক্রয় ফেরত জাবেদা বা বিক্রয় ফেরত জাবেদা, প্রত্যেকটা কখন হয়? বাকিতে। কখন হয়? বাকিতে। অর্থাৎ আমি যখন বাকিতে কোনো কিছু ক্রয় করব তখন সেটা ক্রয় জাবেদা যাবে, আমি যখন বাকিতে কোনো কিছু বিক্রয় করব তখন সেটা বিক্রয় জাবেদা যাবে। এই জায়গাতে অনেকে ভুল করে যে বিক্রয় দেখলেই বিক্রয় জাবেদা ঢুকা দেয়, ক্রয় দেখলেই ক্রয় জাবেদা ঢুকা দেয়। না বাবা, ব্যাপারটা এরকম না। এই ভুল কিন্তু ভুলেও তোমরা করবা না। ঠিক আছে? তোমরা কি করবা? আগে দেখবা আমার যে লেনদেনটা দিছে সেটা কি বাকিতে নাকি নগদে। যদি বাকিতে হয়ে থাকে তবে ক্রয় জাবেদাতে আসবে, যদি বাকিতে হয়ে থাকে তাইলেই বিক্রয় জাবেদা আসবে, যদি বাকিতে হয়ে থাকে তাইলে ক্রয় ফেরত জাবেদা যাবে, যদি বাকিতে হয়ে থাকে তাইলেই বিক্রয় ফেরত জাবেদা যাবে। আর এছাড়া যে দুইটা আছে সেটা কি? নগদ প্রাপ্তি আর নগদ প্রদান। নগদ প্রাপ্তি কি? আমি যখন কোনো কারণে নগদে বা ব্যাংকের মাধ্যমে পাবো তখন সেটা নগদ প্রাপ্তিতে যাবে। প্রতিষ্ঠান যখন কোনো কারণে
নগদ দিবে বা নগদ তার থেকে চলে যাবে, তখন সেটা কি নগদ প্রদান হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো 2 নাম্বার দেখো কি বলছে, রিয়াজের কাছ থেকে 20% বাট্টায়, কয় পার্সেন্ট বাট্টায়? 20% বাট্টায় 50,000 টাকা পণ্য বিক্রয়। অর্থাৎ রিয়াজ এখানে যে আমি বাট্টায় ওর কাছে 50,000 টাকার পণ্য বিক্রি করছি, এটা কি হয়েছে ভাইয়া? সম্পূর্ণ বাকিতে হয়েছে না? সম্পূর্ণ কিসে হয়েছে? বাকিতে হয়েছে। ঠিক আছে? সো এটা কিন্তু আমার ঠিকই ক্রয় জাবেদা যাবে। এটা কোথায় যাবে? ক্রয় জাবেদা যাবে। এই যে দেখো, আমরা একটা একটা করে এন্ট্রিতে যাব এবং একটা একটা করে শেষ করব। দেখো তোমাদের জন্য ভাইয়া অলরেডি ছক কেটে রাখছি, তোমাদের জন্য সুবিধা হয়। দেখো এটা হচ্ছে ক্রয় জাবেদার ছক, দেন এটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদার ছক, বিক্রয় জাবেদার ছক, বিক্রয় ফেরত জাবেদার ছক। তোমাদের মধ্যে যেটা সবসময় আমি দেখছি স্টুডেন্টদের যেটা সব থেকে বড় সমস্যা হয়, যে এই যে ছকগুলা মনে থাকে না। ছকগুলা কেন মনে থাকে না? কারণ তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করো না। সবসময় অ্যাকাউন্টিং প্র্যাকটিসের ব্যাপার। আমি বারবার বলি ভাই, অ্যাকাউন্টিং কি? প্র্যাকটিসের ব্যাপার। প্রত্যেকটা ছক কি হবে না হবে, ক্রেডিট হিসাব খাত হবে নাকি ডেবিট হিসাব খাত হবে, প্যাচ খেয়ে যাও। চালান নাম্বার আসবে কি আসবে না, সূত্র হবে কি হবে না, শর্ত বসবে কি বসবে না, কোনটাতে বসে কোনটাতে বসে না, এটা নিয়ে মাথা পুরো আওলায় যায়, তাই না? এই আওলানো যেন না যায়, এই জন্য ভাই কি করছি, চারটা একসাথে আনছি যেন তোমরা কম্প্যারিজন করে বুঝতে পারো। দেখো তা আমি একটা একটা করে যাই, ঠিক আছে? ফার্স্টে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা ছকটা কি? যেখানে তারিখ থাকবে, এখানে কি থাকবে? তারিখ থাকবে। এখানে কি থাকবে? ক্রেডিট হিসাব খাত থাকবে। কি থাকবে? ক্রেডিট হিসাব খাত থাকবে। আর কি থাকবে? শর্ত থাকবে। শর্ত কিরকম হয় জানো ভাইয়া? যে শর্তটা এরকম থাকে, 2/10 কমা নেট হচ্ছে 30। ফর এক্সাম্পল একটা শর্ত, শর্তটা কি বললাম ভাইয়া? যে 2/10 নয়তো নিট 30। এইটার মানে হচ্ছে তোমরা যদি কখনো দেখো যে 2/10 কমা নিট 30, এটার মানে বুঝবা যে তুমি যদি 10 দিনে টাকাটা পরিশোধ করো, এটা আমি বাকিতে করছি না, যে ক্রয়টা বাকিতে করছি, সো আমি যদি 10 দিনে টাকাটা পরিশোধ করি তাহলে আমায় 2% বাট্টা পাবো। এই 2% বাট্টাটা কি বাট্টা হবে? এটা তোমাদের কাছে প্রশ্ন। এটা কি কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা? ভাই শিখাইছে কিন্তু। এখন যদি না পারিস তোদের কান মলাই দিব। কি দিব? কান মলাই দিব। বল যে এই যে আমি যখন একটা জিনিস ক্রয় করে ফেলছি, এটা যখন টাকা পরিশোধ করতে যাব, তখন আমি যদি 10 দিনের মধ্যে পরিশোধ করি তাহলে আমাকে 2% বাট্টা দিবে। এই বাট্টাটা কি বাট্টা? নগদ বাট্টা নাকি কারবারি বাট্টা? অ্যান্সার কি হবে বলো, কমেন্টে জানাও। এই তো ভেরি গুড। জিটি বলছিস কারবারি বাট্টা, একদম কান মালা দেব। ভেরি গুড। তুমি যে বলছো হ্যাঁ যে নগদ বাট্টা, অসাধারণ, ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, কারণ কি দেখো ভাইয়া, আমি কি হইছি, আমি পাওনাদার না, আমি বারবার বলছি এই জিনিসটা। আমি যখন ডিরেক্ট কিনবো, এই যে দেখ আমি যখন ডিরেক্ট কিনছি তোকে নিয়ে যাই, হ্যাঁ তোরা তো এভাবে বুঝবি না। আমি যখন এই যে ওর থেকে কিনছি, রিয়াজের থেকে কিনছি, তখন ও যে বাট্টাটা দিছে এটা হচ্ছে কারবারি বাট্টা। এটা কেনার সময় বা বিক্রি করার সময়, যে তো বিক্রি করছি, ঠিক আছে, কি করছি, এটা হচ্ছে আমার কারবারি বাট্টা। সো আমি যখন কিনি তখন যে বাট্টাটা আদান প্রদান হয় সেটা কারবারি বাট্টা, বা আমি যখন বিক্রি করি তখন যে বাট্টা আদান প্রদান হয় সেটা কারবারি বাট্টা। বাট আমার থেকে কেউ টাকা পায় বা আমি কারো কাছে টাকা পাই, তখন যে বাট্টাটা দেওয়া হয়, এই যে দেখ আমার থেকে কিন্তু ওর টাকা পাবে। সো আমার থেকে যখন আমার পাওনাদার টাকা পাবে, ওকে যখন আমি টাকা দিতে যাব, ও বলছে তুমি যদি 10 দিনে টাকাটা দাও তাহলে আমি তোমাকে 2% বাট্টা দিব। তাহলে এটা কি বাট্টা? এটা নগদ বাট্টা। নগদ বাট্টা কি করতে হয়? হিসাবভুক্ত করতে হয়। মনে থাকবে, এটা যেন না ভুলি। সো এটার মানে কি, যে আমাকে যদি 2/10 কমা নিট 30 থাকে, মানে বোঝাচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে আমি 2% বাট্টা পাবো। নতুবা 30 দিনের মধ্যে, কি 30 দিনের মধ্যে আমার এটা পরিশোধ করতেই হবে। এটা তোমার ওই চালানেও দেওয়া থাকে। এটা কোথায় দেওয়া থাকে? বাকিতে যখন আমরা কিনি তখন চালানের মধ্যে ওই যে বিশেষ দ্রষ্টব্যের ওখানে উল্লেখ থাকে, ঠিক আছে, 2 বাই শর্ত দিয়ে যে 2/10 নিট 30।
বা যদি এরকম থাকে যে 3/10 নিট 30 মানে কি যে 10 দিনের মধ্যে যদি দিতে পারো তাহলে 3% বাট্টা, আর নয়তো 30 দিনের মধ্যে তোমাকে ফুল টাকাটা দিতে হবে, ঠিক আছে? সো এটা যেন ভুল না হয়, আর এটা যেন আর ভুল না হয়। দেখো, সো একটা একটা করে যাব, একটা একটা করে শিখবো, ক্লিয়ার? সো ক্রয় জাবেদাতে কি হয়, আগে ছকগুলো দেখি, চারোটা ছক দেখে ফেলি। ক্রয় জাবেদাতে কি হয়, ক্রয় জাবেদা থাকে তারিখ, তারিখের পর ক্রেডিট হিসাব খাত। ক্রয় জাবেদা ক্রেডিট হিসাব খাত, কারণ কি জানো? এই যে দেখো আমার প্রদেয় হিসাবটা কি, আমার প্রদেয় হিসাবটা কি, প্রদেয় হিসাবটা কিন্তু ক্রেডিট, প্রদেয় হিসাবটা কি ক্রেডিট, এজন্য। ক্লিয়ার? সো যেহেতু ওই যে আমার তো ওইভাবে থাকে যে বাকিতে ক্রয় করলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। সো প্রদেয় যেহেতু ক্রেডিট তাহলে আমার হিসাব কার্ডটা কি হবে, ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, শর্ত তো বুঝাইলাম, শর্ত কি 2/10 বাই নিট 30 বা 3/10 বাই নিট 30 যেটা থাকবে সেটা। দেন এই ক্রয় জাবেদাতে কি থাকে, চালান নাম্বার থাকে, কি থাকে, চালান নাম্বার থাকে, যে কোন চালান থেকে ওই যে আমি যে বাকিতে কিনি, কিনার সময় আমাকে একটা চালান দেয় না, চালানের নাম্বারটা এখানে দিতে হয়, যে অত তারিখের ডেট, চালান নাম্বার হচ্ছে অত, ঠিক আছে? সূত্র তো ওই যে ঠিক। আর এই যে এখানে অ্যামাউন্টটা বসাতে হবে, যে আমার ক্রেডিট কত টাকা হয়েছে, প্রদেয় হিসাব কত টাকা হয়েছে, অ্যামাউন্টটা কোথায় বসাবো, এখানে বসাবো, ঠিক আছে? সেটা গেল আমার ক্রয় জাবেদা। এবার আসি আমার ক্রয় ফেরতে। ক্রয় ফেরতে কি, ক্রয় ফেরতে ঠিক উল্টা। উল্টা কি, তারিখের পর ডেবিট হিসাব খাত, কারণ কি তখন আমি যখন ক্রয় ফেরত করি আমার ক্রয় কমে যায়, আমার পাওনাদারও কমে যায়, বা আমার প্রদেয় হিসাবও কমে যায়। প্রদেয় হিসাব কমলে কি হয়, প্রদেয় হিসাব কমা মানে আমার দায় কমে যাওয়া, দায় কমলে ডেবিট, এই জন্য এটা কি হিসাব খাত, ডেবিট হিসাব খাত। কি হিসাব খাত, ডেবিট হিসাব খাত গেল। এখানে কি লেখে, ডেবিট নোট নাম্বার, ডেবিট নোট নাম্বার অর্থাৎ তারিখ, এরপর ডেবিট হিসাব খাত, এরপর ডেবিট নোট নাম্বার, এরপরে কি সূত্র, এরপরে প্রদেয় হিসাব ডেবিট, আর আমার ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এখানে টাকাটা লিখবো। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদাতে কি, ক্রয় জাবেদার মতোই, যে তারিখ, এবং এখানে দেখো ডেবিট হিসাব খাত। কেন, আমার দেনাদার কি, আমার দেনাদার ডেবিট। সো দেনাদার যদি ডেবিট হয় তাহলে ডেবিট হিসাব খাত। এখানে ওইখানের মতো শর্ত নাই, কি নাই, শর্ত নাই, কিন্তু এখানে চালান নাম্বার আছে। কি আছে, চালান নাম্বার আছে। ক্রয় জাবেদায় শর্ত আছে, বিক্রয় জাবেদায় কি নাই, শুধুমাত্র শর্তটাই নাই। ওটা ক্রেডিট হিসাব খাত, এটা ডেবিট হিসাব খাত। এবং এটা জাবেদারে কি হয়, যে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? তাহলে বিক্রয় জাবেদা কি হবে, এটা ঠিক উল্টাটা, এখানে হবে ক্রেডিট হিসাব খাত, আর এখানে কি হবে, বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। চলো দেখি, এই যে এখানে কি বিক্রয় ফেরতে কি ফার্স্টে তারিখ, ফার্স্টে কি তারিখ, তারিখের পরে ক্রেডিট হিসাব খাত, তারিখের পরে ক্রেডিট হিসাব খাত, এরপরে কি ক্রেডিট নোট নাম্বার, এরপরে সূত্র, সূত্রের পরে কি বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর আমার যে প্রাপ্য হিসাব সেটা ক্রেডিট, ঠিক আছে? আমরা এখন যেটা করব, ওই যে উদ্দীপকটা আছে, উদ্দীপকের একটা একটা এন্ট্রিতে যাব এবং একটা একটা করে এন্ট্রি এখানে বসাবো। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, চলো শুরু করি। 1 তারিখে কি হয়েছে, নগদ এত টাকা, আসবাব এত, সরঞ্জাম এত, ঋণ এত। এখানে তো ক্রয় করা হয় না, বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে কিন্তু ক্রয় করা হয় নাই, বা বিক্রয় করা হয় নাই, বা ক্রয় ফেরত হয় নাই, বিক্রয় ফেরত হয় নাই। সো এটা যাবে না 1 তারিখেরটা। 2 তারিখ দেখি, দেখো 2022 নভেম্বরের 2 রিয়াজের কাছ থেকে 20% বাট্টায় 50,000 টাকা পণ্য বিক্রয় করছি, 20% বাট্টায় 50,000 টাকার পণ্য বিক্রয় করছি, যার 40% নগদে পাইছি এবং 25% কোথায় পাইছি, চেকে পাইছি। সরি, 40% চেকে পাইছি এবং নগদে পাইছি 25%, 40% চেকে, নগদে পাইছি 25%। এই যে দেখো কত সিম্পল, ওই যে আমি তোমাকে একদম বলছিলাম না শুরুতেই, যে দেখা যাবে যে আমি টোটাল ইয়া করছি করে, নগদে এত, চেকে এত, বাকিটা কি, বাকিটা তো বাকিতে, তাই না? যেহেতু বাকিতে হয়েছে, আগে দেখি কতটুক টাকা বাকিতে হয়েছে। সো টাকা আগে কত পাওয়ার কথা সেটা বের করি। কারবার এবারটা 20%, তাহলে 50,000-এর 20% কত, 10,000 টাকা। তাহলে আমার ইন টোটাল টাকা 40,000। কত টাকা বিক্রি করছি, 40,000 টাকা বিক্রি করছি। এই 40,000 টাকার এই
40,000 টাকার কতটুক আমার বাকি? দেখো এই 40% এবং 25% যোগ করলে হয় 65। 100 থেকে 65 বাদ দাও, তাইলে বের হয়ে যাবে 35। 35% হচ্ছে আমার বাকি, 35% আমার বাকি। তাহলে 40,000-এর 35% কত হয়? 40,000 35% কত হয় দেখি ক্যালকুলেটারে। 40,000 ইন্টু 35%, 14,000 টাকা। হ্যাঁ, 14,000 টাকা। তাহলে আমি পাইলাম, আমি বাকিতে বিক্রি করছি 14,000 টাকা। গেল, আমি 2 নাম্বার পাইলাম। তার মানে এটা কোন জাবেদা যাবে? বিক্রয়, যেহেতু বিক্রয়, এটা কি বিক্রয় ফেরত নাকি শুধু বিক্রয় বলতো? এটা কিন্তু শুধু বিক্রয়। হ্যাঁ, সো শুধু বিক্রয় যেহেতু, সেটা কই যাবে? বিক্রয় জাবেদা যাবে। তো বিক্রয় জাবেদাতে লিখি নভেম্বরের 2 দিয়ে, এই যে দিব নভেম্বরের 2, 2022 নভেম্বর 2। কত টাকা? টাকা হচ্ছে 14,000 টাকা। ঠিক আছে, চালান নাম্বার দেওয়া আছে, দেখি তো চালান নাম্বার দেওয়া আছে কিনা। না, চালান নাম্বার দেওয়া নাই। যদি দেওয়া থাকতো তাইলে আমরা এন্ট্রি করতাম, যেহেতু দেওয়া নাই সেক্ষেত্রে কি করব না, এন্ট্রি করব না। বুঝতে পারছি? আচ্ছা, তো হিসাব খাতে কার নাম লিখবো? কার কাছে বিক্রি করছি? রিয়াজ। নাম কি? রিয়াজ। এই যে রিয়াজের নিকট পণ্য বিক্রি। ঠিক আছে, এখন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবা। তুমি ক্রয় জাবেদা করো, বিক্রয় জাবেদা করো, ক্রয় ফেরত জাবেদা করো, বিক্রয় ফেরত জাবেদা করো। বারবার বলতেছি ভাইয়া, ক্রয় জাবেদা করো না কেন, বিক্রয় জাবেদা করো না কেন, ক্রয় ফেরত জাবেদা করো না কেন, বিক্রয় ফেরত জাবেদা করো না কেন, যাই করো না কেন, ঠিক আছে, তোমার মাথায় যেটা একদম গাইথা রাখতে হবে, যে যেটাই করি সেটার নিচে কোথায়, এই যে আমার যে ছকের মধ্যে তো করবো তাই না, ছক করার নিচে ওই যে ভাইয়া এখানে টিকার মতো লিখছি না, এই যে এখানে দেখো হিসাব করছি না, এই হিসাবটা টিকা আকারে অবশ্যই অবশ্যই দিতে হবে, অবশ্যই বাধ্যতামূলক। হ্যাঁ, অবশ্যই দেখাই দিবা যে এই যে 40,000 টাকাটা কিভাবে আসছে। 50,000 থেকে 20% কারবার এবারটা বাদ দিয়ে 40,000 টাকা আসছে, ওইটা থেকে 40% এবং 20-25% অর্থাৎ 65% গেছে নগদে এবং চেকে। সো ওইটাকে আমি বাদ দিছি, ওইটা হিসাব করে দেন আমার টাকাটা আসছে এই যে 14,000 টাকা। আমি এই 14,000 টাকাটা পাইছি কিভাবে? এটা অবশ্যই ছকের নিচে, আমি ক্রয় জাবেদা করি বা বিক্রয় জাবেদা করি, ক্রয় ফেরত করি বা বিক্রয় ফেরত করি, অবশ্যই ছকের নিচে আমার টিকা দিয়ে লিখতে হবে। গণনা কাজ 1, গণনা কাজ 2 এমন দিয়ে লিখতে হবে। বা আমি যেহেতু যে রিয়াজ, তুমি লিখতে পারো যে রিয়াজ হিসাব দিয়ে সমান সমান দিয়ে লিখতে হবে। এটা যদি না লেখো ভাইয়া নাম্বার কেটে ফেলবে। আমি তো বললাম এসএসসি লেভেলের ম্যাথগুলা অনেক ইজি হয়, বাট ঝামেলা হয় কি, এই যে ছোটখাটো ভুলগুলোর জন্য ছেলেমেয়েরা জানে না কোন জায়গাতে নাম্বার কাটতেছে, এসব ছোটখাটো ভুলের জন্য অনেক নাম্বার কেটে ফেলে। ঠিক আছে, সো এই নাম্বার যেন ভুল না যায়, নাম্বার যেন কাটা না যায়, এই জন্য ভাই আগের থেকে তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম। ওকে, নভেম্বর 2 গেল। নভেম্বরের 3, মতিঝিলে সোলাইমান স্টোরের থেকে প্রতি কৌটা 60 টাকা দরে 100 ডজন কনডেক্স মিল্ক কোটাক বিক্রয়। আচ্ছা, সোলাইমান স্টোরের কাছে কি করছি, 60 টাকা দরে 100 ডজন কোটা বিক্রি করছি। চালান নাম্বার দেওয়া আছে 121 এবং কারবারি বারটা হচ্ছে 8%, এবং এটার সাথে প্যাকেজিং খরচ আছে 700 টাকা। এটার হিসাবটা কিভাবে হবে, এটার গণনাটা কেমনে হবে বলি। প্রথমত আমার তো হিসাব করতে হবে কত টাকা হয়েছে। ডজন, এক ডজনে 12টা, এক ডজন 12টা, তাইলে 100 ডজন মানে 12 ইন্টু 100, 100, এই যে 1200টা কৌটা বিক্রি করা হয়েছে। একটা কোটার দাম, এই যে প্রতি কোটার দাম যদি 60 টাকা হয়, তাহলে এই 1200 কোটার দাম কত? 1200 কোটার দাম হচ্ছে 1200 ইন্টু 60 সমান সমান কত হয় দেখো, 5 বারং 60, 6 বারং 72, তাইলে
7 2 এরপরে 3টা শূন্য, ঠিক আছে? 7 2 এর পর কয়টা শূন্য? 3টা শূন্য। সো এত টাকা খরচ হইছে। এখন এখন এখানে একটা কাজটা কি? কারবারি বারটা বাদ দিতে হবে। কারবারি বারটা কত? 8%। তাহলে 72,000 এর 8% কত? এটা বাদ যাবে 72,000 ইন্টু 8%, 5,760। তাহলে 72,000 মাইনাস 5,760, তাহলে কত হয়? 72,000 মাইনাস 5,760, 66,240। 66,240। হ্যাঁ, এই টাকাটা হচ্ছে আমার বাটটা বাদ দেওয়ার পর ওর থেকে পাওনা। বাট এখানে আরেকটা ক্যাচ আছে। দেখো, যখন বিক্রি করি বা ক্রয় করি, প্যাকেজিং এর খরচ কি করা হয়? যোগ করা হয়। সো প্যাকেজিং এর খরচ কত? 70 টাকা। 70 টাকা কত হয়? সরি, 700 টাকা। 700 টাকা কত হয়? 940, অর্থাৎ 66,940। 66,940। এই যে আমি এটা করলাম না, হিসাবটা করছি, মুখে মুখে এখানে ছোট করে দেখাইছি, এটাই তোমাকে টিকা আকারে দেখাইতে হবে। এটা এখন কোথায় যাবে বলো তো? এটা যাবে আমার ওই যে বিক্রয় হিসাবে, যেহেতু বিক্রয় করছি, তাই না? এবং এটার চালান নাম্বার আছে। চালান নাম্বার কত? 1021। চালান নাম্বার কত? 1021। সোলাইমান স্টোর 1021, 66,940। নভেম্বর 3, সোলাইমান। হ্যাঁ, সোলাইমানের কাছে পণ্য বিক্রি করছি, কন্ডেন্স মিল্ক। ওই যে হিসাব নিকাশটা নিচে এরকম করে দিছি, ঠিক আছে? চালান নাম্বার কত? 1021। এই যে চালান নাম্বারটা দিয়ে দিছি। কত টাকা? 66,920 নাকি 40 জানি কিছু একটা, ঠিক আছে? সো ও হ্যাঁ, 21 এবং 940, ঠিক আছে। সো নভেম্বরের 3-এর হিসাবগুলো বুঝতে পারছি, কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এরপরে দেখো 2-3-এর কাজ শেষ। নভেম্বর 5-এ কি হয়েছে বলো তো? লাবুর কাছ থেকে চেকে এত টাকা এবং বাকিতে এত টাকার পণ্য ক্রয় করা হলো। সো বাকিতে এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, এটা আমি পণ্য ক্রয় করছি। চালান নাম্বার দেওয়া আছে 801। চালান নাম্বার কত? 801। তার মানে আমার 6,000 টাকার পণ্য ক্রয় করছি। তার মানে এটা কোথায় যাবে? ক্রয় যাবে। তাতে কি হিসেবে? লাবু। কি হিসাবে? লাবু। আর আমার চালান নাম্বার কত? 801। 801। তাহলে এই যে ক্রয় জাবেদাতে লিখবো। আমার ডেট কত ছিল? 5। আর টাকা 801 হচ্ছে চালান নাম্বার 6,000। সো 2022 নভেম্বরের 5 লাবু হিসাব, চালান নাম্বার হচ্ছে 801, ঠিক আছে? আর টাকা হচ্ছে 6,000। টাকা কত? 6,000, ঠিক আছে? আমি যে এই যে বিক্রয় করছিলাম, এখানে এই যে চেক, হ্যাঁ, গেল। এবার নভেম্বরের 6 কি হয়েছে? মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন 7,000 টাকা ও এবং পণ্য উত্তোলন 3,000 টাকা। বলো তো ভাইয়া, এই এন্ট্রিটাতে জাবেদা কি? আচ্ছা দেখ, এটার আগে হিসাবটা বুঝ। তো জাবেদাও লাগবে না, এমনি বুঝবি। দেখ, যে এখানে কি কোনো কিছু ক্রয় করছি? না। এটাতে কি আমি মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন 7,000 টাকা ও পণ্য উত্তোলন 3,000 টাকা, এখানের মধ্যে আমি কোনো ক্রয় আছে? আমার কোনো ক্রয় নাই। এখানের মধ্যে আমার কোনো বিক্রয় আছে? আমার কোনো বিক্রি নাই। এখানের মধ্যে আমি কোনো
কি বলে ক্রয় ফেরত আছে বা বিক্রয় ফেরত আছে তাও নাই, বাকিতে হয়েছে তাও নাই, তাইলে তো এটা আমার কাজেই লাগবে না। না এটা আমার আসবে ক্রয় ফেরতে, না আসবে আমার বিক্রয় ফেরতে, না আসবে ক্রয় জাবেদাতে, না আসবে বিক্রয় জাবেদাতে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, নভেম্বরের 6 গেল। এরপর নভেম্বরের 13 দেখ, নভেম্বরের 13 কি বলছে, যে চাহিদা কম থাকায় সোলাইমানের স্টোর থেকে 10 ডজন কন্ডেন্স মিল্ক ফেরত আসলো। ক্রেডিট নোট নাম্বার 311। এখন তোমাদেরকে কোশ্চেনে এটা বলতেই পারে যে এটার উপর বেস করে একটা ক্রেডিট নোট বানাও, এটার উপর বেস করে একটা ক্রেডিট নোট বানাও। যাও, এটা আমি বলে দিলাম এইচডব্লিউ তোমাদের, হ্যাঁ, ওইগুলোর সাথে এটাও এইচডব্লিউ, একটা ক্রেডিট নোট প্রস্তুত করবা, ঠিক আছে? ওকে, তো সোলাইমানের থেকে 10 ডজন, অর্থাৎ আমার বিক্রি করছিলাম যেটা, সে বিক্রিটা কি আসছে, ফেরত আসছে। বিক্রি কি হয়েছে, ফেরত আসছে। সো বিক্রয় ফেরত হলে জাবেদা কি, ওই যে কোনটায় যাবে, বিক্রয় ফেরত জাবেদা, এই যে এটাই, তাই না? সো ডেট কি, 2022 নভেম্বর 13, নাম কি, সোলাইমান। টাকা কত, 10 ডজন। 10 ডজনের টাকাটা হচ্ছে আমার ওই যে, আমার যে কি বলে কারবারি বাট্টা আমারটা দিয়ে যে হিসাবটা করা হয়েছে ওইটাই কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু ভুলেও উল্টাপাল্টা করবা না, যে শুধুমাত্র 10 ডজনের দাম ধরে ফেললাম, যে 60 টাকা ধরে 10 ডজন হচ্ছে তাহলে 120টা না, আগে দাম বাই করো, কত হয়, 120 ইন্টু 10, সরি 120 ইন্টু 60, 7200, এটার হচ্ছে 8% ইন্টু 8%। সো 7200 থেকে 576 বাদ যাবে, 76। কারবারি বারটা 8%, কারণ এটার কারবারি বারটা, এই যে দেখো এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কারবারি বারটা এটারও কি বাদ দিতে হবে? অবশ্যই, আমি যখন টাকা নিব তখন যেরকম কারবারি বারটা বাদ দিয়ে নিব, যখন টাকা দিব তখন তো কারবারি বারটা হিসাব দিয়ে দিব, নাকি ওরে ফুল টাকা দিব আমি? হ্যাঁ, এত সস্তা নাকি, ব্যবসার মধ্যে চাঙ্গে উঠাবো নাকি? সো ওকে আমি মাফ করতেছি কত টাকা, ওকে আমি মাফ করতেছি 6624 টাকা, 6624 টাকা মাফ করতেছি। হ্যাঁ, ওর একটা ক্রেডিট নাম্বারও তো ছিল, তাই না? ক্রেডিট নাম্বারটা কত জানি ছিল, 311। এই যে ক্রেডিট নম্বরে লিখলাম 311। অঙ্কগুলো বুঝতেছি কিভাবে করব, কনসেপ্ট তো ক্লিয়ার হচ্ছে, তাই না? আমরা একটা একটা করে করতেছি। নেক্সট 15, তন্নি স্টোর বাড়িধারা থেকে নগদে 400 টাকা ধরে 20 স্ট্রিম কাগজ এবং প্রতি ডজন 50 টাকা ধরে 30 ডজন কলম ক্রয়। দেখো বেটারা কি করছে, নগদে, এটা কিন্তু নগদে, হ্যাঁ, নগদে 400 টাকা ধরে 200, তার মানে এটা আমার হিসাব করতে হবে না, এবং প্রতি ডজন 50 টাকা ধরে 300 ডজন কলম ক্রয় করে। এই যে নভেম্বরের 15, এই বেটা কি করছেন, সব কিন্তু নগদে করছে। যেহেতু নগদে করছে তাহলে কি এটা আমার ক্রয়ে জাবেদায় আসবে? আসবে না। তোমরা যারা কোয়েশ্চেন না দেখে এইভাবে তাড়াহুড়ার মধ্যে করো, ওরা কিন্তু এই যে ক্রয় জাবেদার মধ্যে ঢুকাই দিবা, কিন্তু এটা কিন্তু ক্রয় জাবেদার মধ্যে আসবে না, ঠিক আছে? এই ভুলগুলো করবা না, আগে কোশ্চেন পড়বা যেটা কি নগদে বলছে নাকি বাকিতে বলছে, কারণ ক্রয় জাবেদা হোক, বিক্রয় জাবেদা হোক, ক্রয় ফেরত জাবেদা হোক, বিক্রয় ফেরত জাবেদা হোক, শুধুমাত্র বাকিতে যেগুলো হয় সেগুলাই আসে, ঠিক আছে? তো এবার আসি 18 নাম্বার। 18 নাম্বারে কি বলছে, যে গাজীপুরের হাবিব ট্রেডার্স থেকে প্রতি পিস 70 টাকা ধরে 40 ডজন সাবান ক্রয়, কারবারি বাট্টা 5%, চালান 40, শর্ত হচ্ছে 3/10 নিট 30, এবং কি বলছে প্যাকিং খরচ কত, 440 টাকা। এই যে দেখো প্রপার একটা ক্রয় জাবেদা। কেন বলছি ভাইয়া, শর্ত আছে, চালানো আছে, এটার মধ্যে দামও ফিক্সড করতে হবে, কারবারি বাট্টাও করতে হবে, অনেক কাজ, তাই না? চলো এবার একটা একটা করে করি। তো 70 টাকা করে 40 ডজন, 40 ডজন মানে কি, 40 ডজন মানে 40 ইন্টু 12, 4 12 48, তাহলে কত হয়, 40 ডজনে কত হয় সেটা আগে বের করি। 40 ডজনে বের হয়
48, এরপর হচ্ছে 0, 480। 480টা সাবান নিছে, এক একটা 70 টাকা হলে 480টার দাম কত? 480 ইন্টু 70 কত হয়? গুণ করি। 480 ইন্টু 70, 33,600। 33,600, 33,600 গেল। এখন আমাকে কি বলছে, এটা হইতাছে আমি এত টাকার কিনছি না, এখানে আবার বাট্টা আছে। বাট্টা কত? 5%। তাহলে 33,600 5% বাট্টা কি করতে হবে? ঘেচাং ঘেচ করে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা কি বাট্টা? কারবারি বাট্টা। তাহলে ইন্টু 5%, 1680 মাইনাস 1680, তাহলে কত হয়? 33,600 মাইনাস 1680, 31,920। 31,920 এই টাকাটা আমার আসছে। এখন এখানে কথা আছে। কথাটা কি ভাইয়া? যে আমার প্যাকিং খরচ আছে, প্যাকিং খরচ কত? প্যাকিং খরচ হচ্ছে 440, এটা যোগ হবে। তাহলে যোগ 440, 440 যোগ হলে কত হয়? 32,320। এইটা হচ্ছে আমার ক্রয় জাবেদাতে নাম্বারটা বসবে। এবং আমার চালান নাম্বার কত? চালান নাম্বার 40। আমার শর্ত আছে একটা। শর্তটা কি? যে 3/10, অর্থাৎ আমি যদি 10 দিনের মধ্যে দেই তাহলে 3% বাট্টা পাবো। 10 দিনের মধ্যে দিলে 3% বাট্টা পাবো, নতুবা আমাকে 30 দিনের মধ্যে পুরো টাকাটা, এই যে 32,320, এই টাকাটা পরিশোধ করতে হবে, সোজা হিসাব। ঠিক আছে? তাইলে 32,320 না? আর হচ্ছে হাবিব ট্রেডার্স, দেখো কত জানি এন্ট্রি ছিল এটা, নভেম্বরের 18, নভেম্বরের 18 হাবিব ট্রেডার্স, চালান নাম্বার 40, শর্ত হচ্ছে 3/10 নিট 30, অর্থাৎ 10 দিনে দিলে 3% ডিসকাউন্ট, নয়তোবা আমাকে এই ফুল টাকাটা 30 দিনের মধ্যে দিতে হবে। ঠিক আছে? কত টাকা ছিল? 32,320, 32,320। বাহ, এমনটা তো সুন্দর, সুন্দর না বলো? হ্যাঁ। এবার আসি 21 নাম্বার। 21 নাম্বার কি বলছে দেখো, আজিজের কাছ থেকে পণ্য ক্রয় 30,000 টাকা। আজিজের কাছ থেকে পণ্য ক্রয়, তার মানে কি এটা বাকিতে হয়েছে, এবং পরিবহন খরচ 5,000 টাকা, অর্থাৎ 30,500 টাকা। চালান নাম্বার 631, সেম। তাহলে 21 নাম্বার দিয়ে নভেম্বরের 21 আজিজ, হ্যাঁ, আজিজ ভাই কি করছে? আজিজ ভাই করছে হচ্ছে 30,500 টাকার ক্রয়। চালান নাম্বার জানি কত ছিল? চালান নাম্বার ছিল হচ্ছে 631। যদি চালান নাম্বার দেওয়া থাকে, ক্রেডিট নাম্বার, এই যে শর্ত দেওয়া থাকে, অবশ্যই অবশ্যই দিতে হবে, না দিলে অঙ্ক কাইটা দিবে। এবং একটা না, যদি এখন কথা দিতেছে ভাইয়া যদি না দেওয়া থাকে তাইলে উপরের গুলা তো দেওয়া নেই, যে শর্ত তো একটা দেওয়া, বাকি দুইটা দেওয়া নেই। না দেওয়া থাকলে নাই, ফাঁকা রাখবা, সমস্যা নেই। কিন্তু দেওয়া থাকলে মাগার লিখতেই হবে, না লিখলে ঘ্যাস ঘ্যাস করে নাম্বার কাইটা দিবে স্যার। ঠিক আছে? লাস্ট 23, নমুনা অনুযায়ী না হওয়ায় 10 ডজন সাবান ফেরত দেওয়া হলো। ডেবিট নোট নাম্বার 171। আমি যে সাবান কিনছি এটা কি করছি? 10 ডজন ফেরত দিছি। তাহলে 10 ডজনের দাম কত হবে সেটা বের করতে হবে, করে আবার কারবারি বারটা বের করতে হবে। তাহলে আগে 10 ডজন, হ্যাঁ, 120টা ফেরত দিছি, তাই না? 120টাই তো, হ্যাঁ। তাহলে 120 ইন্টু 70, 8,400, 8,400 টাকা। এখান থেকে বাদ যাবে 5%, এটার 5% ইন্টু 5%, 420। 420 বাদ গেলে হয় 7,980, 7,980। এই 7,980 টাকা আমার কি করতে হবে?
উনি মানে এই টাকা আমার পে করতে হবে না, অর্থাৎ আমার ক্রয় ফেরত হয়েছে। কি হয়েছে? ক্রয় ফেরত হয়েছে। তো নাম কি ছিল? নাম ছিল হচ্ছে হাবিব ট্রেডার্স, ডেবিট নাম্বার 171, হাবিব ট্রেডার্স 171, 2022 নভেম্বরের 23, হাবিব ট্রেডার্স, হাবিব ট্রেডার্স 7980, 7980, 171 নাম্বার, 7980 গেল। এখন কি করব ভাই? এখন সিম্পল, এখন হচ্ছে সবগুলার ব্যালেন্স ক্লোজ করে দিব। ব্যালেন্স কি করব? ক্লোজ করে দেব। ব্যালেন্স ক্লোজ করলে কত হয়? 7980। এটা আমার ক্রয় ফেরত জাবেদা শেষ। আমি যদি ক্রয় জাবেদায় যাই, ক্রয় জাবেদায় ব্যালেন্স ক্লোজ করলে কত হয়? দেখো 32 মানে ধরি 30, 30 30 60, 60 আর 6, 60 আর 6 হচ্ছে 66, 66 আর 2, 66 আর 2 68, 68 আর হচ্ছে 68,820, 68,820 ব্যালেন্স ক্লোজ। আচ্ছা আমি একটু ক্যালকুলেশনই করে দেখি, যেহেতু ফোন আছে ক্যালকুলেটর। যোগ 32,320 যোগ 30,500, হ্যাঁ 68,820। ওকে ফাইন, আমার ক্রয় জাবেদা শেষ, ক্রয় ফেরত জাবেদা শেষ। আমার বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতে কত আসে? 14,000, 66,000, 4 হইতাছে 70, 80, 80,940 শেষ। নেক্সট, এটা তো একটাই আছে শেষ, এটাই ব্যালেন্স 6,624 ব্যালেন্স শেষ। সো ষষ্ঠ অধ্যায়ে মোটামুটি যেগুলো আসে, এই যে এইগুলো আসে, দেন নোট আসে, জাবেদ আসে। নোট বলতে কি? ওই যে ডেবিট নোট, ক্রেডিট নোট, দেন ডেবিট ক্রেডিট নোট নির্ণয় করো, দেন হচ্ছে আমার জাবেদা। মোটামুটি ষষ্ঠ অধ্যায় থেকে এর বাইরে কিছু আসে না। সো ভাইয়া দেখো, মোটামুটি তোমাদের এখন পর্যন্ত যা দেখাইছি, হ্যাঁ ইন টোটাল 3টা ক্লাস তোমাকে যতটুকু দেখানোর কথা এখন পর্যন্ত যা দেখেছি, এতে মোটামুটি 50 নাম্বার আয়সা পড়বে কমন, একদম 50 নাম্বার লিখে দেওয়া কমন, ঠিক আছে? এরপরে দেখো তোমরা তোমাদের আর্থিক অবস্থার বিবরণী 20 মার্ক, তাই না? 20 মার্ক নাকি এখন কত মার্ক? 10 মার্ক মনে হয়, একটা দিতে হয়, ওইটাই ফুল অ্যান্সার করতে হয়। সো এটা বাদে, হ্যাঁ ফুল বাকি কিন্তু এখান থেকেই। তো তোমাদের সংক্ষিপ্ত দিচ্ছি ভাইয়া, তোমাদের এটাও দিচ্ছে। তোমার এ প্লাস আটকায় কে? আমার প্রশ্ন হচ্ছে এটা, তোমাদের এ প্লাসটা আটকায়টা কে? হ্যাঁ আমি তো এটাই বুঝি না। গেল। নেক্সট, খতিয়ান। হ্যাঁ খতিয়ানের জন্য ভাইয়া ইন্টারেস্টিং কয়েকটা, এই যে ঠিক আছে। সো এখানে আমরা কি করব? মুনাফা জাতীয় ব্যয় সংক্রান্ত যে হিসাবগুলো আছে সেগুলো উপস্থাপন করব ক্রয় বাদে। ক্রয় বাদে কি বাদে? ক্রয় বাদে। অর্থাৎ এই যে এইখানে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টার মধ্যে ক্রয় বাদে অন্যান্য যে মুনাফা জাতীয় ব্যয়গুলো আছে সেগুলার কি করব? আমার খতিয়ান নির্ণয় করব, ঠিক আছে? এখন খতিয়ান বাহির করে কেমনে? খতিয়ানের ছকটা শিখা এই জন্য কি ইম্পর্টেন্ট। আগে খতিয়ানের ছক শিখি, যে টি ছকটা কিভাবে আঁকে, এবং এটা কি টি ছক না? হ্যাঁ টি ছক। আর চলমান জেড ছক আছে, এই তো চলমান জেড ছক। আগে টি ছকটা আঁকি। হ্যাঁ তো আমরা যেটা শিখবো, কি শিখবো? শিখবো হচ্ছে যে টি ছকে কেমনে করে আর চলমান জেড ছকে কেমনে করে। একটা একটা করে শিখি, ঠিক আছে? একটা দেখি তো টি ছকে আসার মতো এমন কি আছে। টি ছকে আসার মতো আছে 2, যেহেতু বলছে যে ক্রয় বাদে, তাহলে তো ক্রয় গুলা নিতে পারবো না। এই যে দেখো বিজ্ঞাপন, হ্যাঁ এটা যাবে। দেখি আমার মুনাফা জাতীয় ব্যয়, কি উন্নয়নের ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়, যে মুনাফা জাতীয় ব্যয় সংক্রান্ত টি ছক। তাহলে বিজ্ঞাপন হিসাব, তাহলে ফার্স্টে যে যখন ছক আঁকবো তখন ফার্স্টে যেটার খতিয়ান করব সেটা লিখবো। হিসাব কি? বিজ্ঞাপন হিসাব লিখলাম। 2টা পাশ থাকবে, একটা পাশ ডেবিট, একটা পাশ ক্রেডিট।
টাকা, জাবেদা পৃষ্ঠা, বিবরণ, তারিখ, টাকা, জাবেদা পৃষ্ঠা, বিবরণ, তারিখ। ঠিক আছে? সো এই যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। গেল। এখন এটা কি করব দেখো, আমার বিজ্ঞাপন হিসাব যখন করতেছি, একটা সাইড ডেবিট একটা সাইড ক্রেডিট। আমার হাতের বামেরটা হয় সবসময় ডেবিট। তোমরা যখন লিখবা তখন হাতের বামেরটা কি হবে? ডেবিট, আর হাতের ডানেরটা ক্রেডিট। এটা হচ্ছে টি ছকের ক্ষেত্রে। এখন টি ছক তো অনেকগুলাই হবে, মনে করো এটা বিজ্ঞাপন হিসাবে, মানে বিভিন্ন হিসাবের প্রত্যেকটা টি ছক আকারে করবো। আমি জাস্ট একটা করে তোমাকে বুঝাচ্ছি যে কিভাবে করবা। সো তারিখ কি ছিল? 2000 কত জানি 22 না 2023, এটা হ্যাঁ 23 নভেম্বর 11, 2023 নভেম্বর 11। বিবরণে বিবরণে কোনটা লিখতেছি? ক্রয় হিসাব, অর্থাৎ যেটার জন্য হয়েছে সেটা ক্রয় হিসাব। কত টাকা? কত টাকা? টাকা হচ্ছে 5000 টাকা। 5000 টাকা, এই যে লিখলাম। ঠিক আছে? এখন তোমাদের প্রশ্ন যেটা হয় মেনলি, ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি যে লিখলেন ডেবিটে লিখবো কখন, ক্রেডিটে কখন লিখবো, আর ডেবিটে লিখলে ক্রয় কেন লিখছি? দেখো, বুঝো। ঠিক আছে? টাকাটা আছে না, টাকাটা সবসময় যেটা হিসাব করতেছি সেটা যেটা হয়েছে ওই পাশে লিখবো। অর্থাৎ আমার এটা জাবেদাটা কি, এটা আগে আমার বুঝতে হবে। 11 নম্বরের জাবেদা কি? বিনামূল্যে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ। জাবেদা কি? বিনামূল্যে পণ্য বিতরণ। জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর আমার ক্রয় কি ভাইয়া? ক্রয় হিসাব ক্রেডিট। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ক্রয় কেন ক্রেডিট হয়েছে? দেখো, বিজ্ঞাপন কেন ডেবিট হচ্ছে তো বুঝছি, আমি তো এটা মার্কেটিং করছি। আমি যখন ফ্রিতে কোনো কিছু দিচ্ছি তার মানে কি এটা আমার মার্কেটিং এর জন্য। সো বিজ্ঞাপন হিসাব বিনামূল্যে যখন দিচ্ছি সেটা আমার বিজ্ঞাপন, এর একটা এক ধরনের খরচ হয়েছে। বাট কি, আমি পণ্য বিতরণ করছি। পণ্য বিতরণ কি? পণ্য আমি নর্মালি কিনি বিক্রির জন্য, এটা কি বিতরণের জন্য কিনি না। সো যখন আমার ওইটা ক্রয়ের স্বার্থই থাকে না, ক্রয়টা কি হয়ে গেছে? কমে গেছে। ক্রয় কি হয়ে গেছে? আমার ব্যয় কমে গেছে। ব্যয় কমলে কি হয়? ক্রেডিট। বুঝতে পারছি? সো বিজ্ঞাপন কেন ডেবিট হয়েছে এবং ক্রয় কেন ক্রেডিট হয়েছে? বিজ্ঞাপন একটা ব্যয় বাড়ছে, একটা ব্যয় কমছে। যে ব্যয়টা বাড়ছে সেটা হচ্ছে বিজ্ঞাপন ব্যয়, আর কোন ব্যয়টা কমছে? ক্রয়ের যে ব্যয় সেই ব্যয়টা কমে গেছে। এখন আমি খতিয়ানে কেন ডান পাশে টাকাটা লিখছি? কারণ আমার বিজ্ঞাপন হিসাবটা কি? ডেবিট, এই জন্য ডেবিট পাশে টাকা লিখছি। সবসময় মাথা রাখবা, যেটার যার হিসাব করতেছো ওইটা যা হয়েছে। এখানে বিজ্ঞাপন, বিজ্ঞাপন কি হয়েছে? বিজ্ঞাপন ডেবিট হয়েছে। 11 তারিখে বিজ্ঞাপন কি হয়েছিল? 11 তারিখে বিজ্ঞাপন ডেবিট হয়েছে, তার মানে 11 তারিখের বিজ্ঞাপন ডেবিট পাশে টাকাটা বসবে। যদি ডেবিট পাশে টাকাটা বসে তাহলে কিসের জন্য আমার ডেবিট হয়েছে? ক্রয় হিসাবের জন্য। কি হিসাবের জন্য? ক্রয় হিসাবের জন্য ডেবিট হয়েছে। অর্থাৎ আমার ক্রয় ক্রেডিট ছিল, যেহেতু ক্রয়টা ক্রেডিট ছিল এটার কারণে তো আমার বিজ্ঞাপনটা ডেবিট হয়েছে, তাই ক্রয়টা বিবরণে লিখবো। আর ভুল হবে কোনোদিন? আর কোনোদিন এমন হবে যে না বুঝতেছি না ভাইয়া, কোনোদিন হওয়ার সম্ভাবনা নাই। আমরা জানলাম যে কি, ফার্স্টে জাবেদা করব, যে ডেটের এন্ট্রি 11 তারিখে জাবেদা করছি, করে পাইছি বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সো আমার বিজ্ঞাপন যেহেতু ডেবিট, আমার টাকাটা বসবে ডেবিট পাশে। ফেয়ার ইনাফ, বসলো ডেবিট পাশে। লেখার সময় আমি ক্রয় লিখতেছি কেন? দেখো, আমার বিজ্ঞাপনটা ডেবিট হয়েছে কিসের এগেনস্টে? ক্রয় ক্রেডিট হওয়ার এটার এগেনস্টে। অর্থাৎ আমার ব্যয়টা কমছে, ক্রয়টা কমছে এবং বিজ্ঞাপন ব্যয়টা বাড়ছে, তাই না? এটার কারণে এমন হয়েছে। সো ক্রয়টা লিখলাম এই পাশে। এখন দেখি তো বিজ্ঞাপনের আর কোনো এন্ট্রি আছে কিনা। ওটাতে গেলে 11। 12তে কি হয়েছে? হাবিব স্টোর এত টন হয়েছে চাউল, না বিক্রয়, বিক্রয়
চেকে পাওয়া গেল, ধার্য করা হলো। দেখো আমার এই বিজ্ঞাপনের, এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের কিন্তু আর কোনো এন্ট্রি নাই। যদি না থাকে, মনে করো আমি হিসাব কষাকষি করছি, হ্যাঁ, ডানে করছি কিছু, বামে করছি কিছু, করছি, করার পরে এরপরে আমি দেখবো কোন পাশে বেশি আছে। দেখো তো আমার টোটাল কোন পাশে বেশি, ডান পাশে বেশি নাকি বাম পাশে বেশি, ডেবিট সাইড বেশি নাকি ক্রেডিট সাইড বেশি? ডেবিট সাইড বেশি। ইন টোটাল যোগফল যে পাশটা বেশি হবে তার অপোজিট সাইডে, যে পাশে বেশি হবে তার অপোজিট সাইডে ব্যালেন্স সিডি বসে। আমার যেহেতু ডেবিট সাইডে বেশি হয়েছে, তার অপোজিট কোনটা? ক্রেডিট। ক্রেডিটে ব্যালেন্স সিডি বসবে, ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা ডেটটা কি হবে? ডেট হবে যেই মাস, কি মাস? নভেম্বর। নভেম্বরের লাস্ট ডেট, নভেম্বর কি 30 নাকি 31? 30, তাহলে নভেম্বরে 30 হবে, তাহলে 2023 নভেম্বর 30। ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি কত হবে জানো? এই বিডি, এই যে দেখো তোমার ডেবিট সাইডে কত টাকা বেশি ক্রেডিট সাইডের তুলনায়? 5,000 টাকা বেশি, তাহলে আমার ব্যালেন্স সিডিটা হবে যত টাকা বেশি তত 5,000 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এখন আবার একটা টুইস্ট। কি টুইস্ট? সেম এই সিডিটা পরবর্তী মাসের 1 তারিখে, সিডিটা ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসের 1 তারিখে উল্টা পাশে ব্যালেন্স বিডি হয়, উল্টা পাশে ব্যালেন্স বিডি হয়। অর্থাৎ আমার ক্রেডিট পাশে যেহেতু ব্যালেন্স সিডি হয়েছে, পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি তার উল্টা পাশে হবে, অর্থাৎ এই পাশে। তাহলে কি হচ্ছে ভাইয়া? 2023-এরই ডিসেম্বরের 1, কত? 1। এখানে আমার ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত হচ্ছে? 5,000 টাকা। কত? 5,000 টাকা। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার যে টি ছকে কিভাবে আমার খতিয়ান করতে হয়। এভাবে যতগুলা মুনাফা জাতীয় ব্যয় সংক্রান্ত খতিয়ান আছে সবগুলা করব, এক্সেপ্ট ক্রয়। কারণ ক্রয়ের কথা বলে দিয়েছে যে ক্রয় করা যাবে না, কারণ ক্রয়টা কিসে করবে জানো? ওই যে দেখো পরবর্তীতে চলমান জেট ছকে ক্রয় ও পাওনা। ধরো আমি এখন ক্রয় করতেছি, ফর এক্সাম্পল, হ্যাঁ, ক্রয় হিসাব লিখলাম। এখানে আর ডেবিট ক্রেডিট পাশে এভাবে আলাদা করে লিখতে হয় না। এখানে কি করতে হয়? এই যে ছক, এখানে আবার হিসাব জেন নাম্বার লিখতে হয়, হ্যাঁ, ঠিক আছে, এটা লিখে দিবা। দেন এখানে কি? ফার্স্টে আসে তারিখ, আসলো তারিখ। এরপর আসে বিবরণ, আসলো বিবরণ। এরপর আসে জাবেদা পৃষ্ঠা, আসলো জাবেদা পৃষ্ঠা। এরপর আসে ডেবিট টাকা, ডেবিট টাকা, ওকে। ক্রেডিট টাকা, ওকে, ক্রেডিট টাকাও লিখতে সমস্যা নাই। এবার সমস্যা, এবার কি? আবার ডেবিট ক্রেডিট টাকা। এখানে কি? উদ্বৃত্ত, উদ্বৃত্ত, হ্যাঁ। এখান দিয়ে একটা সাইড হবে ডেবিট সাইড, একটা সাইড হবে ক্রেডিট সাইড, ঠিক আছে। একটা সাইড কি? ডেবিট সাইড, আর একটা সাইড কি? ক্রেডিট সাইড। ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের এখানে কাহিনীটা কি দেখো। ওইখানে যেমন সিটি দিয়ে বিডি দিয়ে করছিলাম না, এখানে ডিরেক্টলি ব্যালেন্সটা বের হয়ে যায়। ডিরেক্টলি কিভাবে ব্যালেন্স বের হয়? ফর এক্সাম্পল, আচ্ছা আমি অঙ্কতেই যাই, দেখি অঙ্কতে পাই নাকি। ক্রয় করছি কোনোটাতে, হ্যাঁ এই যে দেখো ক্রয় করছি শিলা স্টোর প্রতি টন এত টাকা দরে 20 টন গম ক্রয় হয়, কারবারি বাট্টা 10%। হ্যাঁ, এখানে চালানটা আমার লাগতেছে না কারণ খতিয়ান করতেছি। সো 18,000 টাকা দরে যদি 20 টন হয় কত টাকা হয়? হিসাব করলে ক্যালকুলেটরে 18,000 ইন্টু 20, 3,60,000। কত? 3,60,000, হ্যাঁ সরি, তো 3,60,000-এর মধ্যে আবার 10% আছে কারবারি বাট্টা, তার মানে -3600, 4টা শূন্য জায়গায় 3টা শূন্য, 3,24,000।
3,24,000। ঠিক আছে, সো শিলা স্টোর থেকে আমি কি করছি, প্রতি টন 18,000 টাকা ধরে 20 টন গম কিনছি। ঠিক আছে, তো আমার কত টাকা দিতে হবে? 3,24,000 টাকা দিতে হবে। এখন এটা জাবেদা কি? এটা জাবেদা হচ্ছে আমার পাওনাদার কিন্তু আছে, যেহেতু একটা নাম, এটা কিন্তু আমি বাকিতে করছি, তাই না? কিসে করছি? বাকিতে করছি। তাহলে আমার ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় শিলা হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় শিলা হিসাব, এই যে ক্রয় হিসাব ডেবিট, আর এই যে শিলা প্রদেয়, এই যে প্রদেয় শিলা, এ হইতাছে ক্রেডিট। সো ক্রয় যদি ডেবিট হয়, শিলা যদি ক্রেডিট হয়, তাহলে আমার টাকাটা কই বসবে? টাকাটা বসবে ডেবিটে। এবং লিখবো কি? শিলা স্টোর। লিখবো কি? শিলা স্টোর। তাহলে আমার প্রথমে কত? নভেম্বরের 2, নভেম্বরের 2, 2023 নভেম্বর 2 শিলা, হ্যাঁ, শিলা ট্রেডার্স। শিলা ট্রেডার্সের কি হয়েছে? ডেবিট পাশে টাকা হবে কত? 3,24,000, 3,24,000। এখন দেখো ডেবিট পাশে 3,24,000 লিখছি না? লিখে ইন টোটাল উদ্বৃত্ত কি? উদ্বৃত্ত 3,24,000 টাকা। উদ্বৃত্ত 3,24,000 টাকা। এখানে কাহিনীটা হয় যে তুমি ডেবিট পাশে, যদি ডেবিট পাশে হয় ডেবিট পাশে লিখছো, ক্রেডিট পাশে হয় ক্রেডিট পাশে লিখো। বাট আমি যখন উদ্বৃত্ত করতে যাব তখন ডেবিট পাশে হলে ডেবিট পাশে লিখবো, বা ক্রেডিট পাশে হলে ক্রেডিট পাশে লিখবো, ব্যাপারটা এমন না। তখন কিন্তু যোগ বিয়োগ হয়। কিরকম? আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যদি আমি যাই, ধরো কয় নাম্বারে, যেখানে ক্রয় ক্রেডিট হয়েছে, প্রাপ্ত এত টাকা, চেক পাওয়া গেল, ধার্য করা হলো, বস্তা এত টাকার বিক্রয়, ডাল বিক্রয়, চাল ক্রয়, কারবারি বাট্টা, জাহানানের কাছে এত টাকার মাল ক্রয় করে, চেক প্রদান। কোনো কারণে যদি ক্রয় ক্রেডিট হয়, ওই যে হে পাইছি নভেম্বর, হ্যাঁ 11, নভেম্বর 11-তে কি হয়েছিল মনে আছে? নভেম্বর 11-তে ওই যে বিজ্ঞাপন হয়েছিল, বিজ্ঞাপনের জন্য আমার ক্রয় কি হয়েছিল? ক্রেডিট হয়েছিল। তাহলে এখানে কি আসবে? বিজ্ঞাপন হিসাব, যেটার জন্য আমার ক্রয় ডেবিট বা ক্রেডিট হয়, সেটা এখানে লিখলাম বিজ্ঞাপন। কত টাকার? টাকাটা ছিল 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। এখন এটা কোন পাশে যাবে? ক্রয়টা কোন পাশে হয়েছে? ক্রেডিট পাশে না? টাকাটাও তাহলে বসবে ক্রেডিট পাশে, এই যে 5,000 টাকা। তাইলে কি ভাইয়া এখানে বসা লাগতো না উদ্বৃত্ততে? না, উদ্বৃত্ততে এখানে বসবে না। এই যে দেখো আমার যেহেতু ডেবিট আছে, ডেবিট থেকে ক্রেডিট হবে, টাকাটা বাদ যাবে। বাদ গিয়ে যদি এই সংখ্যাটা থেকে বড় হয় তাহলে ক্রেডিট পাশে যেত, বাট যেহেতু বড় হচ্ছে না তাহলে ডেবিট পাশে থাকবে। তাহলে কত হয়? এই 3,24,000 থেকে 5,000 গেলে 3,19,000, 3,19,000। বুঝছো? এই যে দেখো আমার ক্রেডিট কিন্তু করছি, কিন্তু ক্রেডিট পাশে কিন্তু লিখি নাই। কারণ কি? এখানে উদ্বৃত্তটা যোগ বিয়োগ করে হয়, যে 3,24,000 ছিল, এখন এটা থেকে 5,000 ক্রেডিট হলে 3,19,000 টাকা ডেবিটে এখনো টাকা আছে আমার কাছে। ঠিক আছে, সো এই যে খতিয়ান চলমানেরটা এইভাবে করতে হয়, যে ব্যালেন্সটা উদ্বৃত্তটা এইভাবে হিসাব করে। আর তো তোমাদের কি বলে টি ছকেটটা তো দেখাইলামই। সো আসো নেক্সটে আমরা রেও মিলে চলে যাই। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। নেক্সট রেওয়া মিল, দেখো কত বড় একটা অঙ্ক, তাই না? এই রেওয়া মিলটা তোমরা বাসায় করবা। রেওয়া মিলে কি করবা? বাসায় করবা। রেওয়া মিলের ছক কি? রেওয়া মিলের ছক বলে দিচ্ছি ভাইয়া। ফার্স্টে ক্রম, এরপর বিবরণ, এরপর খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা একটা একটা করে যাব। দেখো ফার্স্টে কি বলছে? আমার ফার্স্টে বলছে ক্রয়। ক্রয় কি? ডেবিট নাকি ক্রেডিট? আমি ওই যে একদম প্রথম ক্লাসে বলেছি, তোমরা যারা হিসাব বুঝবা তারাই কিন্তু সব পারবা। ক্রয় ব্যয় জাতীয় হিসাব। ক্রয় কোন জাতীয় হিসাব? ব্যয় জাতীয় হিসাব। ব্যয় সাধারণত কি হয়? ডেবিট হয়। ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়।
তাহলে ক্রয় হচ্ছে আমার ডেবিট। ক্রয় কি? ডেবিট। বিক্রয় কি? বিক্রয় আমার ক্রেডিট, কারণ আয়। বিক্রয় কোন জাতীয় হিসাব? আয়। প্রারম্ভিক মজুদ পণ্য। এবার আসি যে রেওয়া মিলের মধ্যে ঝামেলা কোথায় হয় তোমাদের, হ্যাঁ একটু ঝামেলার জায়গাটাতে আসি। ঝামেলা যেখানে হয়, এই যে রেওয়া মিলের মধ্যে ঝামেলা যেটা হয় সেটা একটু বুঝবা। একদম প্রথমত যেই ঝামেলাটা সব থেকে বেশি ছেলেবেলে হচ্ছে ফেস করে সেটা হচ্ছে বুঝে না যে মজুদ, হ্যাঁ মজুদ কোনটা নিবে, 1 তারিখেরটা নাকি 31 তারিখেরটা। দেখো ভাইয়া, আমি একদম ক্লিয়ার কাট সোজা সিম্পল ভাষায় বলে দিচ্ছি, এই কথাটা মন দিয়ে কান দিয়ে মনোযোগ সহকারে একদম শুনবা। তোমরা যদি মজুদ মনিহারি সব দেখো, এগুলা বাদে যা আছে দুনিয়ার, হ্যাঁ তুমি ক্রয় বলো, বিক্রয় বলো, ক্রয় ফেরত বলো, বিক্রয় ফেরত বলো, যা আছে সব লাস্টের ডেট। সকল রেওয়া মিলে কি আসে? রেওয়া মিলে সব হিসাব, সকল হিসাবের শেষ তারিখ নেওয়া হয়। কোন তারিখ? শেষ তারিখ। এক্সেপ্ট প্রারম্ভিক মনিহারি, ঠিক আছে? সো আমার প্রত্যেকটার কি হচ্ছে যে শেষ তারিখ নেওয়া হচ্ছে আমার মজুদের ব্যতীত। কি ব্যতীত? মজুদ ব্যতীত। সো আমার এই মজুদ তাহলে কিসেরটা নেওয়া হচ্ছে? মজুদটা তাহলে সমাপনী নেওয়া হয় না, প্রারম্ভিকেরটা নেওয়া হয়। মজুদ কিসেরটা নেওয়া হয়? প্রারম্ভিক নেওয়া হয়, অর্থাৎ 1 তারিখেরটা নেওয়া হয়। কিন্তু এখানে আবার একটা কথা আছে। কথাটা কি ভাই? যদি সমন্বিত ক্রয় থাকে, সমন্বিত ক্রয়, হ্যাঁ যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমন্বিত ক্রয় আসবে এবং মজুদ শেষের তারিখেরটা আসবে। মজুদ যেটা 31 তারিখ সেটা আসবে, মজুদ 1 তারিখেরটা তখন আসবে না। সিনারিও কয়টা দিলাম? 3টা। কি কি? যে একটা রেওয়া মিলের মধ্যে সবগুলা শেষের তারিখেরটা আসে, কি ব্যতীত? মজুদ মনিহারি ব্যতীত। মজুদ কিসেরটা আসে? 1 তারিখেরটা আসে। মজুদ কিস তারিখেরটা আসে? 1 তারিখেরটা আসে। আর মজুদ 31 তারিখেরটা আসে না। কিন্তু যদি সমন্বিত ক্রয় থাকে, কি থাকে? সমন্বিত ক্রয় থাকে, তাহলে মজুদ আসবে সমাপনীরটা এবং প্রারম্ভিকেরটা আসবে না। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার আসি সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় কিভাবে হিসাব করব বলো তো? সমন্বিত ক্রয় সূত্র কি বলো? আচ্ছা, ওইটার আগে আমরা বুঝে নিই যে কোনটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, ক্রয় কই যাচ্ছে? ক্রয় আমার ব্যয় জাতীয় হিসাব, এটা কই যাবে? ক্রয় যেহেতু ব্যয়, এটা ডেবিট হচ্ছে। আমার বিক্রয় আয়, ক্রেডিট হচ্ছে। প্রারম্ভিক মজুদ, দেখো আমি আগে দেখবো যে আমার সমন্বিত ক্রয় আছে নাকি। যদি সমন্বিত ক্রয় না থাকে তাহলে প্রারম্ভিক মজুদ আসবে, আর যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুদ আসবে না। কি আসবে? সমন্বিত ক্রয় আসবে, সমাপনী মজুদ আসবে। আবারও বললাম, ঠিক আছে? ওকে, সো প্রারম্ভিক মজুদ কি? ব্যয় জাতীয় মধ্যে পড়বে, ঠিক আছে, ডেবিট পাশে। উত্তোলন দেখো ভাইয়া, উত্তোলনের ব্যাপারটা হচ্ছে, উত্তোলন হইলে আমার মালিকানা যেটা সেটা কি হয়? কম হয়, মালিকানাটা কম হয়। সো আমার উত্তোলন হইলে কি হবে? ডেবিট হবে। এবং মূলধন কি হবে? ক্রেডিট হবে। ওকে, তো উত্তোলন হবে ডেবিট, মূলধন হবে ক্রেডিট। আচ্ছা, 10% ঋণ আমার দায়। ঋণ আমার কি? দায় কি হবে? দায় হচ্ছে ক্রেডিট হবে। মজুরি কি? মজুরি ব্যয়। মজুরি ব্যয়, বই কি হবে? ডেবিট হবে। বিক্রয় ফেরত কি হবে? আয়কে কমায় দেয় না? আয়কে কমাইলে কি হয়? ডেবিট হয়, তাহলে বিক্রয় ফেরত ডেবিট হবে। প্রাপ্য হিসাব কি হয়? দেখো, প্রাপ্য হিসাব কিন্তু 1 তারিখেরটা দেওয়া, দেখছো চালাকি করছে আমাদের সাথে। কিন্তু আমরা তো বোকা না, আমরা তো জানি যে 1 তারিখের শুধুমাত্র মজুদ পণ্য যাবে, অন্য কোনোটা যাবে না।
তাইলে এই যে প্রাপ্য হিসাব যে 1 তারিখ কেটে যাচ্ছে, এটা কি আসবে? আসবে না। গেল প্রদেয় হিসাব, দেখো এটাও 1 তারিখ কেটে দিচ্ছে, এটাও আসবে না, আমরা জানি। ওকে, মণিহারি 31 তারিখ সমাপনী, আসবে? আসবে না। কেন? কারণ আমরা জানি মজুদ, মণিহারি এগুলা সমাপনীরটা আসে না। বাট বাট অব্যবহৃতটা ওটার হিসাব আলাদা। হ্যাঁ, সংরক্ষিত সাধারণ সঞ্চিতি কি আসবে? অবশ্যই আসবে। ক্রয় পরিবহন কি অবশ্যই আসবে। কই আসবে? ডেবিটে আসবে। আচ্ছা, এরপরে ক্রয় ফেরত, ক্রয় ফেরত কি? ক্রয়কে কমাচ্ছে, কই আসবে? ক্রেডিটে আসবে। ক্রয় বাড়ায়, ক্রয় ফেরত কমায়, ব্যয় কমাইলে ক্রেডিট, তাই না? ব্যাংক জমা, ব্যাংক জমা, হ্যাঁ ব্যাংক জমা, ব্যাংক জমা কই? ডেবিট। দালান কোঠা সম্পদ, ডেবিট। যন্ত্রপাতি সম্পদ, ডেবিট। অবচয়, অবচয় আমার সম্পত্তি কমায়, তাই না? অবচয় আমার সম্পত্তি কমায়। এখন সম্পত্তিটা কেমনে কমে বাবা? এটা তো একটা ব্যয়, তাই না? তার মানে এটা ডেবিট এবং অবচয় সঞ্চিতি ক্রেডিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। ব্যাংক জমা 1 তারিখেরটা আসবে? আসবে না। প্রাপ্য হিসাব সমাপনী অবশ্যই আসবে, ডেবিট। প্রদেয় হিসাব সমাপনী অবশ্যই আসবে, ক্রেডিট। নগদ তহবিল সমাপনী অবশ্যই আসবে, ডেবিট। পুরাতন আসবাবপত্র বিক্রয় আয় হয়েছে আমার, এখানে মুনাফা হয়েছে, এটা কি আমার? ক্রেডিট। প্রদেয় বিল আমার দায়, ক্রেডিট। আমার জীবন বীমা প্রিমিয়াম আমার মালিকানাকে কমায় ফেলছে, উত্তোলন, এটা এক প্রকারের, তাহলে সেটা কি হবে? ডেবিট। আয়কর আমার উত্তোলনে যে আয়কর মালিক যখন তার ব্যক্তিগত, এই যে এই দুইটা একটু মনে রাখবে, হ্যাঁ, যে আয়কর এবং জীবন বীমা এটা যদি দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে, এটা তো মালিকের ব্যক্তিগত ব্যাপার, প্রতিষ্ঠান থেকে দিচ্ছে, তার মানে মালিক উত্তোলন করছে। উত্তোলন করলে কি হয়? মালিকানা কমে যায়, মালিকানা কমলে ডেবিট, তার মানে এই আয়কর এবং জীবন বীমা প্রিমিয়াম কি? ডেবিট। নগদ তহবিল শেষ তারিখেরটা অবশ্যই আসবে। সুনাম, সুনাম কি? সম্পদ, ডেবিট। ট্রেডমার্ক সম্পদ, ডেবিট। ব্যাংক জমাতিরিক্তের সুদ, দেখো ব্যাংক জমা এক জিনিস, ব্যাংক জমাতিরিক্ত আরেক জিনিস। ব্যাংক জমা কি? ব্যাংক জমা হচ্ছে আমার ব্যাংকে টাকা আছে, কত টাকা আছে? আমার ব্যাংকে 10,000 টাকা আছে। ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে আমার ব্যাংকে 1 টাকা নেই, উল্টা আমি ব্যাংকের থেকে লোন করে রাখছি, ঠিক আছে? ব্যাংকের মধ্যে আমার জমার অতিরিক্ত কিছু নিয়ে রাখছি, সো এটা হচ্ছে আমার ঋণ, এটা আমার দায়। এখন এই দায়ের জন্য আমাকে একটা সুদ দিতে হবে না? আমি যে ঋণ নিছি, ঋণের সুদ, এটা কি আমার ব্যয় না? তার মানে ব্যাংক জমাতিরিক্ত সুদটা কি হচ্ছে? আমার ব্যয়, ডেবিটে যাচ্ছে। সালামি, শিক্ষানিবেশ সালামি ভাতা, এই দুটার মধ্যে কনফিউজ হো। শিক্ষানিবেশ সালামি হচ্ছে আয়, শিক্ষানিবেশ ভাতা হচ্ছে ব্যয়। ওকে, মণিহারি তো হলোই। প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশন, কমিশন পাইছি, আয়, ক্রেডিট। প্রাপ্য লভ্যাংশ আয়, ক্রেডিট। আসবাবপত্র বিক্রয় লাভ, আয়, ক্রেডিট। সমাপনী মজুদ নাই, যেহেতু সমন্বিত ক্রয় নাই, তাহলে সমাপনী মজুদ আসবে না, কারণ আমার প্রারম্ভিক মজুদ আসছে। ঋণের সুদ, ডেবিট, তো বলে দিচ্ছে ডেবিট, তো ডেবিটের টাকা হবে, ঋণের সুদ ক্রেডিট, ক্রেডিটের টাকা হবে, শেষ। এই হচ্ছে আমার রেয়ামিল। রেয়ামিল তোমরা কি করবা? করে ফেলবা। এখন এখানের মধ্যে কিছু এইচডব্লিউ আছে তোমাদের। এইচডব্লিউ কি? সমন্বিত ক্রয়টা বের করা। সমন্বিত ক্রয় কিভাবে বের করে? আমার সমাপনী মজুদ, সমাপনী মজুদের সাথে কি করব? সমাপনী মজুদের সাথে আমার নিট ক্রয়। নিট ক্রয় বলতে কি বোঝায়? দেখো ভাইয়া, এই যে ক্রয়, হ্যাঁ, ক্রয় থেকে আমার যদি অলিখিত ক্রয় থাকে সেটা যোগ হবে, অলিখিত ক্রয় থাকলে যোগ হবে। আমার যদি বিনামূল্যে কি বলে মানে আরো যদি কোনো কিছু থাকে যে লিখি নাই, সেটা যোগ হবে, হ্যাঁ। আর এটা থেকে বাদ যাবে কি কি? বাদ যাবে হচ্ছে আমার ক্রয় বাট্টা, ক্রয় ভ্যাট, হ্যাঁ, এটা থেকে বাদ যাবে আমার ক্রয় বাট্টা, ক্রয় ভ্যাট, ক্রয় বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, এটা থেকে বাদ যাবে মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়, ঠিক আছে। সো এই টাইপের জিনিসপাতি বাদ দিয়ে আমার যে নিট একটা ক্রয় আছে না,
সেটা। তো আমি ওইটার সাথে যোগ করে আমার প্রারম্ভিকটা কি করব আমার প্রারম্ভিক নিট ক্রয় যোগ করে সমাপনী মাইনাস প্রারম্ভিক নিট ক্রয় যোগ করে সমাপনী মাইনাস প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। হ্যাঁ, সমাপনী মজুদ। সো প্রারম্ভিক মজুদের থেকে নিট ক্রয় যোগ করে সমাপনী মজুদটা বাদ দিলে আমার সমন্বিত ক্রয় আসে। সমন্বিত ক্রয় ডেবিটে বসবে, সমাপনী মজুদটা তখন ডেবিটে বসবে। ঠিক আছে, সো এটা তোমরা করবা। নেক্সট, রেওয়া মিলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না? ওই যে দেখো, এই যে দেখছো যেগুলো 1 তারিখ ব্যাংক জমা 1 তারিখ, দেন হচ্ছে এই তোমার প্রাপ্য হিসাব 1 তারিখের পাইলাম আমরা, প্রদেয় হিসাব 1 তারিখের পাইলাম। এই যে যেগুলা হবে না, আমরা জানি যেগুলা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না সেগুলা যোগফল। ওইটার ছকটা কি ভাইয়া? এটার ছকটা হচ্ছে এই যে তারিখ, নরমাল ছক, সাধারণ ছক, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এই যে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। সিম্পল। এগুলো তো আমরা পারি। আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমরা যেগুলো কনফিউশন হয়, যেগুলো তোমরা আটকায় যাও, আমি সেগুলো ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি যেন তোমরা কোথাও না আটকাও। এবং তোমরা যাচ্ছ ছকগুলো দেখাই দিচ্ছি যেন ছকগুলো মাথা থাকে। ঠিক আছে, ছক মাথায় না থাকলে যতই অঙ্ক পারো না কেন বাচ্চা ধন একদম শেষ। ঠিক আছে, এরপরে ফাটাকেস্টের মতো ডায়লগ দিতে হবে। পরীক্ষার হলে স্যার তোমাদের ডায়লগ দিবে, শালা তোদেরকে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ঠিক আছে, সো এই ধরনের ভুলগুলা যেন না হয় সেটা দেখবা। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আচ্ছা, আমি তোমাদেরকে একটা বেসিক হিসাব দেই। তোমাদের যাদের একটু সমস্যা হয়, মুনাফা জাতীয় আয় কোনটা ব্যয় কোনটা বুঝো না, মূলধন জাতীয় আয় কোনটা ব্যয় কোনটা বুঝো না, তাদেরকে আমি একটা বেসিক আইডিয়া দেই। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে বা মুনাফা জাতীয় আয় হচ্ছে যেটা রেগুলার বেসিসে হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি বেতন, বেতন কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। কারণ কি, বেতন কিন্তু এমন না যে আজকের মাসে দিছো সামনের মাসে দিতে হবে না, ব্যাপারটা কিন্তু এমন না। আমি যদি বলি ভাড়া, এটা কিন্তু, তো যেটা বলতেছি ভাইয়া যে বেতন ভাড়া এটা কি রেগুলার বেসিসে হচ্ছে না, তাই না? যে আমরা 1 মাস পর পর বা 1 মাস পর পরে কিন্তু আমার বেতনটা দিতেছে, এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এখন চিন্তা করো, আমি বাড়িওয়ালা, আমি টাকাটা পাচ্ছি, ভাড়া প্রতি মাসে একটা আয় আসতেছে আমার। এই যে এই ধরনের আয়টা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়, অর্থাৎ রেগুলার বেসিসে আমার আয়টা হচ্ছে। আচ্ছা, এখন আসি মূলধন জাতীয় আয় ব্যয় কি। মূলধন জাতীয় আয় ব্যয় হচ্ছে, ধরো আমার বিল্ডিং আছে ধরো একটা, বাট আমি অনেক সারা জীবনে কষ্ট করে আরেকটা বিল্ডিং কিনছি। সো এই যে একটা দালান কিনলাম আমার সারা জীবনে অর্থ টাকা দিয়ে, এই দালানটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয় করছি এটার পিছনে। ঠিক আছে, যে একটা বড় অ্যামাউন্টের টাকা আমি একবারই ব্যয় করছি, এটা এমন না যে রেগুলার 2 দিন পর পর বিল্ডিং কিনে, ব্যাপারটা তো এমন না। আবার ধরো এই বিল্ডিংটা বিক্রি করতেছি, সো এটা কিন্তু এমন না যে আমি ডেইলি 2 দিন পর পর একটা করে বিল্ডিং বিক্রি করতেছি। সো এই ধরনের আয় ব্যয়গুলো হচ্ছে আমার মূলধন জাতীয় আয় ব্যয়। ঠিক আছে, সো এটা মাথায় রাখবা। দেন চলতি সম্পদ, চলতি হিসাব, তো চলতি দায়গুলো জানোই তোমরা, এগুলো করবা। আর রেওয়া মিলটা তো ভাই দেখাইছি কিভাবে কি করবা। ঠিক আছে, নেক্সট, জাবেদা। জাবেদা কাকে বলে? এখানে কি সংক্ষিপ্ত প্রশ্নগুলা। জাবেদা কাকে বলে? সংশোধনী জাবেদা কাকে বলে? সমন্বয় জাবেদা কাকে বলে? বাট্টা কাকে বলে? কারবারি বাট্টা কাকে বলে? নগদ বাট্টা কাকে বলে? বিশেষ জাবেদাগুলো কি কি উল্লেখ করে? খতিয়ান বলতে কি বোঝায়? জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য, খতিয়ানের শ্রেণী বিভাগ, সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান, খতিয়ানের প্রকৃতি, দেন সাধারণ খতিয়ান বলতে কি বোঝো, সহকারী খতিয়ান বলতে কি বুঝো, দেন ব্যালেন্স বিডি কি, ক্রেডিট ব্যালেন্স কি, মূল হিসাব কাকে বলে, দেন পাকা বই হিসাব কি, রেওয়া মিল কাকে বলে, সমন্বিত ক্রয়, ওই যে প্রারম্ভিকের সাথে নিট ক্রয়ের সাথে এটার সাথে কি সমাপনী মজুদ বাদ দিতে হবে। দেন অনিশ্চিত হিসাব বলতে কি বুঝো, অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধ করার উপায় কি, রেওয়া মিলের সীমাবদ্ধতা, পরিপূরক সংশোধন, নীতিগত ভুল, যে ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, বেদাখিলার ভুল। আচ্ছা দেখো, যে ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, এটা একটা বুঝার ব্যাপার আছে। এখানে কি বুঝার ব্যাপার ভাইয়া, যে
বাদ পড়ার ভুল কি? বাদ পড়ার ভুল মানে একটা এন্ট্রি আমি হিসাবই করি নাই, এটা না ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে, সো আমার রেওয়া মিল মিলে গেছে, সো এখানে কোনো ভুল ধরা পড়ে না। বেদাখিলার ভুল, ধরো আমার প্রদেয় হিসাব 500 টাকা হইতে হবে, প্রদেয় হিসাব আমি 500 টাকায় হইছি, বাট এখানে প্রদেয় হিসাবটা ছিল মামুন, কিন্তু মামুনের জায়গায় আমি লিখছি কাইয়ুম রে, যে কাইয়ুমে পায় হইতেছে আমার থেকে 500 টাকা। আমি যখন ইন টোটাল প্রদেয় হিসাব করছি তখন কিন্তু 500 টাকাই আছে, বাট এটা কিন্তু নাম ভুল। এই ধরনের ভুলকে বলে বেদাখিলার ভুল, অর্থাৎ দাখিলা করতে আমি ভুল করছি। আচ্ছা, নীতিগত ভুল। নীতিগত ভুল কি? ধরো আমার বলছে যে যন্ত্রপাতি ক্রয় করছি 1000 টাকা, এখানে হিসাব করতে হবে কি? যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাব না করে আমি ক্রয় হিসাব করছি, এটা আমার নীতিগত ভুল। লেখার ভুল কি? ধরো বেতন হিসাব 500 টাকা আর নগদান ধরো 5000 টাকা, ঠিক আছে? আমি ভুলে 5000-এর জায়গায় বেতনটা 500 লিখে ফেলছি, আবার পরবর্তীতে 450-এর জায়গায় 4500 লিখছি, ইন টোটাল বেতন কিন্তু আমার 5000 চলে আসছে, কিন্তু এটা কিন্তু লিখার ভুল, ঠিক আছে? পরিপূরক ভুল, ওই যে আমাকে পরিপূরক করে দিছে, ঠিক আছে? লেখাটা কি ছিল যে আমার 500 টাকা লিখে ফেলছি ভুলে, ওইটাও 500 লিখছে, এটা 500 লিখছে। পরিপূরক কি? ওই যে যেটা বললাম যে তোমার 500 টাকা এক জায়গায় লিখছো, আরেক জায়গায় 4400 হওয়ার কথা, তুমি 4500 করে ফেলছো, সো একটা আরেকটাকে পরিপূরক হিসেবে নিয়ে ফেলছো, সো এটা হচ্ছে পরিপূরক ভুল। এই সব ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না, ঠিক আছে? তো আশা রাখি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাল্লাহ। এই যে ক্লাসগুলো করাইলাম ভাইয়া, এই ক্লাসগুলোর মধ্যে কি হয়ে গেছে, তোমাদের সিকিউ নিয়ে কোনো আর টেনশন নাই, তোমাদের যে কি বলে সংক্ষিপ্ত প্রশ্ন এটা নিয়েও কোশ্চেন নাই, তোমাদের রিটেন পার্টে তোমরা কি করতে পারবা, ফাটায় দিতে পারবা। এ প্লাস আসবে না মানে নাইসা যাবে কই, 70-এ 70, 70-এ 70, একটা গুলিও মিস হবে না, ঠিক আছে না? সো এই যে এরকম মেন্টালিটি নিয়ে পড়বা, তাহলে দেখবে ইনশাল্লাহ সব ঠিক থাকবে। আবারও দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।